প্রায় 12 ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হলেন শাবিপ্রবির ভিসি রেজিস্ট্রার। রাতে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানের সময় সন্ত্রাসী হামলায় র্যাব সদস্য নিহত, আহত 3। চট্টগ্রাম সিএমএইচে ভর্তি 1 জন। নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা, প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। অদূরদর্শী পরিকল্পনা আর বিনিয়োগ অনীহায় বাড়ছে জ্বালানি সংকট, অভিজ্ঞদের পরামর্শ ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। বিদেশে মৃত প্রবাসীদের ক্ষতিপূরণ আদায়ে প্রতারণার ফাঁদ, বেসরকারি ল ফার্মকে দায়িত্ব দেওয়ার আগে সচেতন হওয়ার পরামর্শ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি উজ্জ্বল হাফিজ। অবরুদ্ধ হওয়ার প্রায় 12 ঘন্টা পর অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ প্রশাসনিক ভবনে অবস্থান করা শিক্ষকরা। তবে আজ সকাল 10টা থেকে আবারও নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে অবস্থান সহ দিনভর নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। রাত 12:30টায় শাকসু নির্বাচনের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন তারা। পরে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনি লড়াই করে যত দ্রুত সম্ভব শাকসু নির্বাচনের ব্যবস্থা করার আশ্বাস দেন তাদের। এমন আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে কর্মসূচি তুলে নেওয়া হয় এবং খুলে দেওয়া হয় প্রশাসনিক ভবন। এর আগে সোমবার সকাল থেকে শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে হাইকোর্টের রায়ে শাকসু নির্বাচন স্থগিতের খবরে বিক্ষুব্ধ হয়ে উপাচার্য, রেজিস্ট্রার সহ কয়েকজনকে ভেতরে রেখেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালা দেন আন্দোলনকারীরা। এর আগে ভোট গ্রহণের ঠিক আগের দিন 4 সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন এক স্বতন্ত্র প্রার্থী। সোমবার সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের শুনানি শেষে স্থগিতের এই আদেশ দেন। রিটে বলা হয়, শাকসু নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেয়া আইনসঙ্গত নয়। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন করা যাবে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় এক র্যাব সদস্য নিহত হয়েছেন, আহত আরও 3 জন। সোমবার সন্ধ্যার পর এই হামলার ঘটনা ঘটে। র্যাব জানায়, অভিযানের সময় ঘোষণা দিয়ে 400 থেকে 500 দুষ্কৃতিকারী হামলা চালিয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আহত র্যাব সদস্যদের চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়েছে। শোয়েব রহমানের প্রতিবেদন। ধারালো অস্ত্র আর লাঠিসোঁটা নিয়ে র্যাবের গাড়িতে অতর্কিত আক্রমণ। র্যাব সদস্যরা গাড়ি থেকে নামলে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানের সময় হামলার পর অবস্থা বেগতিক দেখে পিছু হটেন র্যাব সদস্যরা। এ সময় 3 র্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। হামলায় নিহত হন র্যাব সদস্য মোতালেব হোসেন ভুইয়া। তিনি বিজিবি থেকে র্যাবে যোগ দিয়েছিলেন। একজন নিহত হয়েছে আর 3 জন গুরুতর আহত চিটাগং সিএমএইচে আছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা অভিযানে গিয়েছিল, পরপরই এই ঘটনাটা ঘটে। হামলায় আহত হন আরও অন্তত 3 র্যাব সদস্য। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পাশাপাশি বাড়তি ফোর্স মোতায়েন করে আইনশৃঙ্খলা বাহিনী। পাহাড় অধ্যুষিত জঙ্গল সলিমপুরে সরকারি প্রায় 3100 একর জমি অবৈধভাবে দখল করে চলছে রমরমা বাণিজ্য। এর আগেও একাধিকবার সন্ত্রাসীদের উচ্ছেদ অভিযানে গেলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হয়। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেও উদ্ধারের অপেক্ষায় নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া 5000-এরও বেশি গুলি, কার্তুজ এবং 27টি অস্ত্র। অপরদিকে প্রায় খুন ও সহিংসতার ঘটনা ঘটছে নরসিংদীতে। ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলবে এসব অস্ত্র ও গুলি? নির্বিঘ্ন ভোট কতটুকু সম্ভব এই জেলায়? সে প্রশ্নের উত্তর খুঁজেছেন রাকিবুল ইসলাম, ছবি তুলেছেন কাউসার আহমেদ। খুন ও সহিংসতার জনপদ হিসেবে পরিচিত নরসিংদী। ইতিমধ্যে ঘোষণা হয়েছে নির্বাচনের তফসিল, এসেছে নতুন বছর।
অপরদিকে নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া সবগুলো অস্ত্র এবং গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ২৪ সালের ১৯শে জুলাই হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগারে। সেই সময় পালিয়ে যায় কারাগারে থাকা ৮২৬ কয়েদি। এছাড়া কারাগার ভাঙচুরের সময় লুট করা হয় ৮৫টি অস্ত্র ও ৮,০০০-এরও বেশি গুলি ও কার্তুজ। এরপর আত্মসমর্পণ ও গ্রেপ্তারের মাধ্যমে প্রায় ৭০০ পলাতক কয়েদিকে কারাগারে ফেরানো হয়। তবে এখনও উদ্ধার হয়নি ৫,০০০ রাউন্ডের বেশি কার্তুজ ও গুলি। লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে বিগত ১.৫ বছরে ৫৮টি উদ্ধার হলেও এখনও খোঁজ নেই ২৭টি অস্ত্রের। জেলখানার অস্ত্র ছাড়াও বিদেশি নাগরিক এসে নরসিংদীর চরাঞ্চলে অস্ত্র তৈরি করছে বলে দাবি স্থানীয় রাজনীতিবিদদের। আর যারা অস্ত্রের পলিশ করে তারা তো রাজনীতিবিদ না, তাদের কাজ হচ্ছে যে কোনো রাষ্ট্রকে বা সমাজকে অস্থিতিশীল করা, অস্থিতিশীল করে তাদের ব্যক্তিগত ফায়দা লুটানোর জন্য। আমাদের চরাঞ্চলের সহিংসতার জন্য এবং রায়পুরার চরাঞ্চলের সহিংসতার জন্য যে বার্মা থেকে কিছু নাগরিক অস্ত্রগুলি তৈরি করছে। ১.৫ বছরেও সবগুলো অস্ত্র ও গুলি উদ্ধার না হওয়ার পেছনে প্রশাসনের গাফিলতি আছে বলেও অভিযোগ রাজনৈতিক কর্মীদের। প্রশাসন যদি ইচ্ছা করে এমন কোনো জিনিস নাই যা তারা উদ্ধার করতে পারে না। প্রশাসনের ব্যর্থতা বলবো এবং প্রশাসনের অনিচ্ছা এবং তাদের সদিচ্ছা থাকার অভাবেই অস্ত্রগুলি উদ্ধার হচ্ছে না। কোনো কারণে যদি এই অস্ত্র প্রশাসন উদ্ধার করতে না পারে তাহলে এখানে নির্বাচন সুষ্ঠু হবে সাধারণ ভোটার হিসেবে আমি এটা মনে করি না। এটা হতেই হবে, এই অস্ত্র যেভাবেই হোক প্রশাসনকে উদ্ধার করতেই হবে। হত্যা বেড়ে যাচ্ছে চরাঞ্চলে, আর বিগত নির্বাচনের সময় যে অস্ত্রগুলি ছিল এখনো এই অস্ত্রগুলি রশিদিতে বিদ্যমান, তার সাথে যোগ হয়েছে জেলখানা থেকে লুট হওয়া অস্ত্রগুলি। পুলিশ বলছে লুট হওয়া সবগুলো অস্ত্র ও গুলি নির্বাচনের আগেই উদ্ধারের চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধার করার আমরা চেষ্টা করতেছি, আর মানুষের হাতে অস্ত্র থাকলে তো এটার একটা প্রভাব তো সমাজে আছেই। তবে আমরা চেষ্টা করতেছি, আমরা খুব দ্রুত ইনশাল্লাহ বাকি যে অস্ত্রগুলো এখন উদ্ধার হয়নি, আমাদের অভিযান নিয়মিতভাবে চলতেছে এবং যৌথ অভিযানের মাধ্যমে আমরা অস্ত্রগুলো উদ্ধার করব। বিগত ১ বছরে জেলায় শতাধিক খুনের ঘটনা ঘটেছে, যেগুলোর পেছনের কারণ হিসাবে উঠে আসে রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তার। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। জাতীয় নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২২ জানুয়ারি সিলেট সফরে হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন তিনি। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। এই সফর ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। সকল প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীও। গুলজার আহমেদের প্রতিবেদন এবং ছবি তুলেছেন অনিল পাল। সিলেট থেকেই বহুবার শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজনীতিতে দীর্ঘদিনের রেওয়াজ, নির্বাচনী প্রচারণার সূচনা হয় সিলেটের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। এই নগরী থেকেই রাজনৈতিক যাত্রা শুরুর ঐতিহ্য বহুকাল ধরে চলছে। সেই ধারাবাহিকতায় সিলেট দিয়েই প্রচারণার ক্ষণ শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৯৯১ সালে যে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া, মায়ের দেখানোর পথেই তারেক রহমানের যাত্রা। ২১ জানুয়ারি রাতে বিমানযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল ও হজরত শাহপরান রাহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত শেষে সকাল ১০টায় সিলেটের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এই সিলেটের সমাবেশে সুনামগঞ্জের জেলার নেতৃবৃন্দরা বা ওই অঞ্চলের যারা দলের প্রার্থী হয়েছেন তারাও যোগ দিবেন। আমাদের সিলেটেরও ৬টি সংসদীয় আসনের যিনারা দানের শীষের প্রার্থী বা জোটের প্রার্থী আছেন যোগ দিবেন। তো সুতরাং আমরা একটি আনন্দ পরিবেশে আমরা এই সমাবেশটি সফল করতে চাই। বৃহৎ রাজনৈতিক দলের কর্ণধার আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা সিলেটি হিসাবে আমরা খুব গর্ব করি, কারণ উনি নিজের থেকেই বলেছেন উনি হাফ সিলেটি। আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা বাড়তি উত্তেজনা এবং আনন্দ আছে। আমাদের তারেক রহমানের সিলেট আগমন ঘিরে জেলার সর্বত্র সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধ সিলেট বিএনপির নেতাকর্মীরা। আমরা আশাবাদী স্মরণকালের বৃহত্তম জনসমাবেশটি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে, যেটি সভাটি শুরু করব আমরা সকাল ১০টায়। আমাদের সিলেট জেলাতে বিশেষ করে হলো
বিশ্বনাথ থানা এবং হলো ফেঞ্চুগঞ্জ থানায় উনি হয়তো বা পথসভা করতে পারেন, এরকমই আমরা সংবাদ পেয়েছি। এই বিষয়ে আমরা অলরেডি নজরদারি বৃদ্ধি করেছি এবং আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে যাতে ওনার ভ্রমণকালীন সময় যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে। তারেক রহমানের সিলেট সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ, তেমনি সাধারণ মানুষের মধ্যে রয়েছে কৌতূহল ও প্রত্যাশা। গুলজার আহমেদ, এখন সিলেট। ক্রমে এই প্রকট হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট, হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অদূরদর্শী পরিকল্পনা আর বিনিয়োগ অনীহার কারণে এই ঘনীভূত হচ্ছে এই সংকট। পরিস্থিতি সামাল দিতে তাই অভিজ্ঞ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শ নেয়ার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞদের। নাঈম কামালের প্রতিবেদনে বিস্তারিত। 2008 সালে নতুন গ্যাস সংযোগ বন্ধ করে দেয় সরকার, ফলে আবাসিক ও শিল্প খাতে ব্যাপক হারে বেড়ে যায় এলপিজির চাহিদা। পরিস্থিতি সামাল দিতে তখন পুরোদমে এলপিজি আমদানি শুরু করে বেসরকারি কোম্পানিগুলো। ধীরে ধীরে আমদানি নির্ভর হয়ে পড়ে এ খাত। আমদানি সহজলভ্যতায় কমতে থাকে দেশীয় কূপ থেকে উৎপাদনের পরিমাণ। পেট্রোবাংলার তথ্য বলছে, গত এক বছরে গ্যাস উত্তোলনে নিয়োজিত 5টি কোম্পানির মধ্যে 4টিরই উৎপাদন কমেছে। এক বছরের ব্যবধানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির উৎপাদন কমেছে 523 মিলিয়ন ঘনমিটার। তবে বাপেক্সের প্রায় 14% বাড়লেও ধারাবাহিকভাবে কমেছে বাকি প্রতিষ্ঠানগুলোর। এছাড়া পুরনো পাইপলাইনের লিকেজ, ব্যাংকিং জটিলতায় এলসি খুলতে না পারা সহ মোট 8 কারণে সংকটে পড়েছে এ খাত। দেশের জ্বালানি খাতের এমন সংকটের পেছনে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের দক্ষতার অভাব আর বিনিয়োগে সরকারের অনীহাকে দুষছেন জ্বালানি বিশেষজ্ঞরা। সরকার নিজস্ব অর্থাৎ বাপেক্স পেট্রোবাংলার মাধ্যমে চেষ্টা করছে। তো আমরা তো গত 10 বছর দেখলাম বাপেক্স পেট্রোবাংলার প্রচেষ্টার ফলাফল আমরা দেখেছি। স্বাভাবিকভাবে আমরা খুব একটা আশাবাদী না, এটা আশাব্যঞ্জক না। তাদের যে প্রচেষ্টা সেটা আশাব্যঞ্জক না। তাহলে যেই কথাটা বলা হলো যে অবশ্যই তাদের কারিগরি দক্ষতার অভাব আছে, বিনিয়োগের অভাব আছে, প্রচুর পরিমাণ টাকা লাগে আসলে এগুলো মানে উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে যেসব কর্মকাণ্ড করতে হয় তাতে প্রচুর পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হয় এবং সেই বিনিয়োগ কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। অর্থাৎ আমি বিনিয়োগ করেও আমার উৎপাদন নাও বৃদ্ধি পেতে পারে। তো এই যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, সেখানে আমাদের একটা ডেফিনেটলি ঘাটতি আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে, টেকনিক্যাল নো হাউ টেকনোলজির ঘাটতি আছে। তথ্য বলছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ করা হচ্ছে 258 কোটি ঘনফুট। এতে প্রতিদিন ঘাটতি তৈরি হচ্ছে 122 কোটি ঘনফুট। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলছেন, এমন সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যে কারণে সরকারকে জবাবদিহিতার মধ্যে আনার দাবি জানান তিনি। সরকার নিজে আমদানি করছে না, সরকার লাইসেন্স উন্মুক্ত করছে না, এই এলপিজি কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের উদ্যোগ নেয়নি, কোনো ব্যবস্থায় না করে সরকার একেবারে ছোট জগন্নাথ হয়ে গেছে এবং সরকার অকার্যকর হয়ে গেছে। তো এই অবস্থায় এগুলো ব্যবস্থা যেখানে নেওয়া হয় না, তার মানে এই সমস্ত সরকারি কর্তৃপক্ষ মানে সরকার ভোক্তাদের কাছে বা ভোক্তাদের নিকট এই কার্যক্রমের দ্বারা তারা অপরাধ মূল্য বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযোগ। এমন পরিস্থিতিতে সংকট কাটাতে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশনকে। আমদানির মাধ্যমে কতটা সংকট কাটবে সেটি এখন দেখার অপেক্ষা। নাঈম কামাল, এখন, ঢাকা। কেবল জীবিত নয়, মৃত প্রবাসীরাও দেশের রেমিটেন্স প্রবাহে বড় ভূমিকা রাখছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে 11 মাসে মৃত্যুজনিত ক্ষতিপূরণ বাবদ রেমিটেন্স এসেছে প্রায় 90 কোটি টাকা। গেল অর্থ বছরেও 95 কোটি টাকা এসেছে এই খাতে। তবে পাওয়ার অব অ্যাটর্নি নির্বাচনে ভুল হলে ক্ষতিপূরণের টাকা আদায়ে বিপাকে পড়তে হয় স্বজনদের। প্রতারণার ফাঁদেও পড়ার আশঙ্কা থাকে পরিবারের। কামরুল হাসান জনির প্রতিবেদন। পুরান ঢাকার মোহাম্মদ ফারুক 2023 সালে যান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সেলাই কারখানায় কাজ করে প্রতি মাসে পরিবারে পাঠাতেন 15,000 টাকা। গত বছর জুলাইয়ে কর্মস্থলে আকস্মিক মৃত্যুতে একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে ফেলে পরিবার। পরে মাস্কাট দূতাবাসের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে আসে তার ক্ষতিপূরণের টাকা। বিদেশ যাওয়ার আগে বিমা করা থাকায় সেখানেও পান টাকা। স্বল্প আয়ের এই প্রবাসীর মৃত্যুর পর ক্ষতিপূরণ পেয়ে স্ত্রী সুফিয়া এখন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের চিকিৎসার ভরসা পেয়েছেন। পাইছে হয়তো বা সে বাহিরে ছিল, যদি আজকে বাহিরে না থেকে বাংলাদেশে থেকে মারা যেত, আমার তো রাস্তায় দাঁড়ানো ছাড়া কোনো উপায় ছিল না স্যার। এখন সে বিদেশ গিয়ে মারা গেছে, দেখো আমার সন্তানের ভবিষ্যৎটুকু হইছে।
গন্তব্য এবার ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলায়। সেখানে থাকেন আরেক সুফিয়া। তার সন্তান আক্তার হোসেন গত নভেম্বরে মারা গেছেন সৌদি আরবে। নিয়োগকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ বাবদ প্রদান করে ভালো অঙ্কের টাকা। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকেও আসে ক্ষতিপূরণের টাকা। আক্তারের স্ত্রীও বেঁচে নেই। এতিম 2 নাতনিকে নিয়ে সংসার এগিয়ে নিচ্ছেন বয়োবৃদ্ধ সুফিয়া। বাবার ক্ষতিপূরণের এই টাকা সংরক্ষিত আছে মেয়েদের ভবিষ্যৎ কল্যাণে। সেদিকে নানা যাইছে, সেদিকে 2 বোনের নানা থাকবো, সেদিকে বিয়ে শাদি দিম। আমার যে তো পারি আমি সেদিকে খাওয়াম। আমার 2 সুটকে জানতে খাই, 2 সুটকে হানতে খাইব। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য মতে 2025 সালে 60টি দেশ থেকে 690 জন এমন মৃত প্রবাসীর ক্ষতিপূরণ বাবদ দেশে আসে প্রায় 90 কোটি টাকার রেমিটেন্স। এর মধ্যে একজন প্রবাসীর সর্বোচ্চ 2 কোটি 54 লাখ টাকার ক্ষতিপূরণ এসেছে। বিভিন্ন দেশে ক্ষতিপূরণ আদায় ও প্রবাসীদের মামলা নিষ্পত্তির লক্ষ্যে আইনি পরিষেবা চালু আছে। চুক্তিভিত্তিক আইনজীবী রয়েছে 11টি মিশনে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন রয়েছে আলোচনার তালিকায়। তবে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে মিশনগুলোতে এই পদে আরও লোকবল বাড়ানোর কথা বলছেন অভিবাসন সংশ্লিষ্টরা। এখানে আলাদা করে আমার মনে হয় রিসোর্স লাগবে, গভর্নমেন্টের রেভিনিউর মানি লাগবে, লিগ্যাল অ্যাডভাইজার বা লিগ্যাল এক্সপার্ট রাখার জন্যে। আর খুবই যেটা হয় যে লেবার অ্যাটাশেদের ক্ষেত্রে সংখ্যা বাড়ানো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রেও রয়েছে প্রতারণার ফাঁদ। পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দেয়া হয় তার নামে আসে ক্ষতিপূরণের অর্থ। সেক্ষেত্রে বেসরকারি ল ফার্মকে দায়িত্ব দেওয়ার আগে সচেতন হতে বলছেন এই কর্মকর্তা। পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দিয়ে দেওয়া হলো সে যখন বিদেশিকে টাকাটা আদায় করে এমনও হয় যে সে পুরো টাকাটাই মেরে দেয়। কারণ পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দেওয়া হয় কর্তৃপক্ষ তাকে টাকাটা হ্যান্ডওভার করেন। ফলশ্রুতিতে অনেক ক্ষেত্রে এরকম বেশ কিছু পরিবার তারা ক্ষতির শিকার হন, সে টাকাটা পান না, তারা প্রতারিত হন। গত অর্থ বছরেও মৃত প্রবাসীদের ক্ষতিপূরণের অর্থ বাবদ দেশে এসেছে প্রায় 95 কোটি টাকার রেমিটেন্স। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। নির্বাচনী প্রচারণা শুরুর আগে এই চায়ের কাপে ঝড় উঠতে শুরু করেছে জয় পরাজয়ের নিয়ে। এবার হার জিতের ক্ষেত্রে নির্ণায়ক হতে পারে নারী ভোটার। মেহেরপুরে পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যা বেশি, তাই নারী ভোটারদের মন জোগাতে বিশেষ কিছু প্রত্যাশা এই অঞ্চলের নারী ভোটারদের। তবে সবার আগে নারীর আত্মমর্যাদার নিশ্চয়তা সহ সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও নারী শিক্ষার প্রসার চান এই অঞ্চলের ভোটাররা। মুজাহিদ আল মুন্নার তথ্যচিত্রে থাকছে প্রতিবেদন। 3 উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর জেলার সংসদীয় আসন 2টি। কৃষি ও রেমিটেন্স এই জেলার প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। এছাড়াও গৃহপালিত পশু পাখি পালন করে স্বাবলম্বী এই অঞ্চলের নারীরা। শিক্ষাক্ষেত্রে নারীদের ঝরে পড়া কমাতে ও আইটি সেক্টর সহ শিক্ষিত নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে অর্থনীতিতে সমৃদ্ধ হবে এই জেলা। পুরো জাতির উন্নতির জন্য আমরা নারীকে পিছিয়ে রেখে কোনোভাবেই এগোতে পারবো না। তাহলে প্রকৃতপক্ষে নারীর প্রকৃত শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগটা করে দিতে হবে। শহরের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসা করছে নারীরা। এদের সকলেই চায় আত্মমর্যাদা। সমাজে তাদের অবস্থান, ব্যবসা চলার ক্ষেত্রে চায় নিরাপত্তা। দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে যে মেয়েরা করছে কাজ, সেটা আগাই দিতে হবে। আমরা নারী হিসাবে মূল্যায়ন পাই, কোনো পুরুষ নারী হিসাবে না, মানুষ হিসাবে যেন মূল্যায়ন পাই। মেহেরপুরের নারী কর্মসংস্থান সবচেয়ে কম, কিন্তু এদিক থেকে দেখতে গেলে আমরা যদি নারী কর্মসংস্থান গড়ে তুলতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে লাভজনক হবে বাংলাদেশের অর্থনীতিতে। নতুন যে সরকার আসছে তারা যেন আইটি সেক্টরটা ডেভেলপ করে এবং আমরা যেন বাইরের কাছ থেকে কাজ নিয়ে ঘরে বসে কাজ করতে পারি। সামনে যে সরকার আসবে তারা যেন নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে জেলায় মোট ভোটার 5,87,620 জন, যার মধ্যে 2টি আসনে নারী ভোটারের সংখ্যা বেশি। এবারে নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় নির্ধারক হতে পারে নারী ভোটাররা। যে সরকারি আসুক না কেন, আমরা চাই একটা নারী বান্ধব পরিবেশ তৈরি হোক, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। বাড়ির গৃহিণীদের দক্ষ হিসেবে গড়ে তুললে ও নারী উদ্যোক্তাদের বিনা শর্তে ঋণের ব্যবস্থা করতে পারলে অর্থনীতিতে সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে মেহেরপুর, এমনটাই বলছেন নতুন ভোটাররা। এখন মেহেরপুর।
ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরিশালে দেখা দিয়েছে পানির সংকট। এ অবস্থায় আশার আলো দেখাচ্ছে নগরীর দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। দীর্ঘ 1 দশক পর অবশেষে প্ল্যান্ট দুটি চালুর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। আমিনুল ইসলামের ক্যামেরায় অমিত হাসানের প্রতিবেদন। দীর্ঘ প্রায় 10 বছর বন্ধ বরিশাল নগরীর বেলতলা ও রূপতলী এলাকার দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এতে প্ল্যান্টের বেশিরভাগ যন্ত্রপাতি অচল হয়ে পড়েছে, নষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম, অনেক যন্ত্রাংশও হয়েছে চুরি। বরিশাল নগরীর বাসিন্দাদের পানির চাহিদা মেটাতে নগরীর রূপাতলী ও বেলতলা এলাকায় এরকম দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হয়েছিল। কথা ছিল প্ল্যান্ট দুটির মাধ্যমে নগরবাসীর পানির চাহিদা মেটানো হবে। কিন্তু 10 বছর পার হয়ে গেলেও নানা জটিলতার কারণে এখন পর্যন্ত চালু করা যায়নি প্ল্যান্ট দুটি, যার ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কিন্তু ফের এই প্ল্যান্ট দুটি চালুর উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এর মাধ্যমে নগরবাসীর পানির দুর্ভোগ কমে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাওয়ায় নগরীতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে প্ল্যান্ট দুটি পুনরায় সংস্কার করে চালুর উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। নতুন করে বসানো হচ্ছে প্যানেল বোর্ড, মোটর, পাম্প, কেবল, ফিল্টার সহ প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি। যে খরচের প্রেক্ষিতে তারপরে আমরা মিনিস্ট্রির সাথে কথা বলি, কথা বলার পরে সর্বশেষ তারা একটা বরাদ্দ দেয়। সেই বরাদ্দের প্রেক্ষিতে আমরা টেন্ডার দিই। টেন্ডার দেওয়ার পরে ওটা কাজ চলমান আছে। এর ফলে আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপর যে চাপ বরিশাল শহরের নিচের দিকে দেবে দেওয়ার প্রবণতা এটা কমে আসবে। অর্থাৎ আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা ঠিক রেখে আমরা নদীর পানিগুলো ট্রিটমেন্ট করে খাওয়ার উপযোগী করে আমরা সাপ্লাই দেবো। একসময় যেখানে 20 ফুট নিচে ভূগর্ভস্থ পানির স্তর পাওয়া যেত, বর্তমানে তা নেমে গেছে 40 থেকে 52 ফুটে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় প্ল্যান্ট দুটি দ্রুত চালুর দাবি জানিয়েছে নগরবাসী। অন্তত যতটুকুন পানি প্রাপ্তি হবে ততটুকুন ভূগর্ভস্থ পানি থেকে আমরা পানির রেয়াত পাবো, এই আশাটুকু আমরা করতে পারি। এবং কোনো কারণেই যেন কোনো রকমে টালবাহনা না হয়, অচিরে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি যেন খুলে দেওয়া হয়। বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের দৈনিক পানির চাহিদা প্রায় 7 কোটি 20 লাখ লিটার, কিন্তু সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র 3 কোটি 20 লাখ লিটার। প্ল্যান্ট দুটি চালু হলে প্রতিটি প্ল্যান্ট থেকে দৈনিক প্রায় 1 কোটি 20 লাখ লিটার পানি সরবরাহ সম্ভব হবে। ফলে এই ঘাটতি অনেকটাই পূরণ হবে, চাপ কমবে ভূগর্ভস্থ পানির উপরও। অমিত হাসান, এখন, বরিশাল। এবারে জানাবো দেশের বাইরের খবর। আফগানিস্তানের কাবুলে চীনা রেস্টুরেন্টে বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। আইএসের আফগান শাখা একটি বিবৃতিতে জানিয়েছে আত্মঘাতী বোমা হামলাকারীর মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর আগে সোমবার রাজধানী কাবুলের একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে 1 চীনা নাগরিক এবং 6 আফগান সহ মোট 7 জন নিহত হয়। শিশুসহ আহত হয় অন্তত 13 জন। কাবুল পুলিশের মুখপাত্র বলছেন, গুরুত্বপূর্ণ অফিস, শপিং কমপ্লেক্স ও বিভিন্ন দূতাবাস থাকায় এই বিশেষ অঞ্চলটিকে দেশের অন্যতম সুরক্ষিত জোন হিসেবে ধরা হতো। আরও জানা গেছে, এক চীনা মুসলিম ও স্থানীয় আফগান যৌথভাবে এই রেস্তোরাঁটি চালাতেন। চাইনিজ মুসলিম কমিউনিটিতে এটি খুব জনপ্রিয়ও ছিল। বোমা হামলার পর আইএসের নিজস্ব সংবাদ মাধ্যম আমাক নিউজ এজেন্সি জানায়, উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর চীনা সরকারের নির্যাতনের প্রতিবাদে এই হামলা করা হয়েছে। আফগানিস্তানের বসবাসরত চীনা নাগরিকদের ভবিষ্যতেও হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। ট্রাম্পের অস্ত্র শুল্ক, ইউরোপ পাল্টা আঘাত হানতে চায় ট্রেড বাজুকা বা বল প্রয়োগ বিরোধী কৌশল দিয়ে। এভাবেই খুব দ্রুত মারাত্মক রূপ নিতে পারে গ্রিনল্যান্ড সংকট। বলা হচ্ছে, উচ্চ আমদানি মূল্যের প্রভাবে দুর্বলতম অবস্থানে চলে যেতে পারে দুদিকের অর্থনীতি। নুসরাত কামাল জানাচ্ছেন বিস্তারিত। মার্কিন ভূখণ্ড থেকে অন্তত 5,000 কিলোমিটার দূরে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটির দখল নিতে এবার শুল্ক আরোপের পথ বেছে নিল ট্রাম্প প্রশাসন। 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক বাণিজ্যে 10% শুল্ক গুনতে হবে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্যকে। এরপরও কোনো সমঝোতায় না পৌঁছালে আগামী 1 জুন নাগাদ শুল্ক বেড়ে দাঁড়াবে 25%। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে ইউরোপীয় ইউনিয়নকে বল প্রয়োগ বিরোধী হাতিয়ার হিসেবে
2023 সালে গৃহীত ট্রেড বাজুকা নীতি সক্রিয় করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বলা হচ্ছে এই কৌশল প্রয়োগের মাধ্যমে ইউরোপের বাজারে খর্ব হতে পারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার, আছে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ সহ সম্ভাব্য পাল্টা ব্যবস্থার দীর্ঘ তালিকা। So the anti-corruption instrument is a tool that allows the European Union and its member states to respond to economic or financial pressure from a third country that it applies this pressure to force some change in political direction of a member state or the union. গেল বছর জুলাইয়ে ইইউ ও যুক্তরাষ্ট্র অস্থায়ী বাণিজ্যের বিষয়ে সমঝোতায় পৌঁছালে পিছিয়ে যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব ঘোষিত 9,300 কোটি ইউরোর প্রতিশোধমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য, এবার এই মোটা অঙ্কের শুল্ক আরোপের দিকে এগোচ্ছে ইউরোপীয় জোট। বিশ্লেষকরা বলছেন, বর্ধিত শুল্কের প্রভাবে এবছর মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির 1/4 হারাতে পারে ইউরোপ। The EU has really withstand US pressures that came with Trump administration. You know, we all remember the Liberation Day and the immense tariffs that Trump imposed on the European Union. At that time, the EU really resisted temptation to adopt retaliatory trade measures because they feared it could result in increased inflation, and also it could impact negatively the economic growth within the union, but also the trade relations. অবশ্য 10% শুল্ক আরোপের তাৎক্ষণিক প্রভাবে মার্কিন অর্থনীতি ততটা ক্ষতিগ্রস্ত হবে না যতটা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারদের সাথে সম্পর্কের টানাপোড়েনের ফলে হবে। মার্কিন জনশুমারি ব্যুরোর তথ্য, 2024 সালে জার্মানির সাথে $23,600 কোটি, যুক্তরাজ্যের সাথে $14,770 কোটি, নেদারল্যান্ডসের সাথে $12,227 কোটি, ফ্রান্সের সাথে $10,300 কোটি এবং সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডের সাথে আরো কয়েক কোটি ডলারের বাণিজ্য করেছে যুক্তরাষ্ট্র। নুজহাত কামাল, এখন বিশ্ব। টানা 4 বছর ধরে জনসংখ্যা কমছে চীনের। সরকারি তথ্য মতে 2025 সালে শিশু জন্মহার কমেছে প্রায় 17%। এছাড়া বিয়ের হারও কমেছে রেকর্ড পরিমাণে। দেশটির মোট জনসংখ্যার 23% বয়স্ক মানুষ। দীর্ঘদিনের এক সন্তান নীতি এখন চীনের জন্মহার বৃদ্ধির অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। আরও জানাচ্ছেন তানভীর জনি। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। 2024 সালে চীনকে টপকে জনবহুল রাষ্ট্রে পরিণত হয় দেশটি। চীনের জনসংখ্যার তুলনায় ভারতের জনসংখ্যা 3 কোটির বেশি। জনবহুল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীনের জনসংখ্যা বর্তমানে 140 কোটি 50 লাখ। যুক্তরাষ্ট্র তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করে আছে ইন্দোনেশিয়া। 2022 সাল থেকে চীনের জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এ নিয়ে টানা 4 বছর ধরে কমছে চীনের জনসংখ্যা। দেশটির সরকারি হিসাব মতে 2025 সালে চীনের জনসংখ্যা কমেছে 33,90,000। এই সময়ে দেশটিতে শিশু জন্ম নিয়েছে মাত্র 79,20,000, যা 2024 সালের তুলনায় 17% কম। অন্যদিকে একই সময়ে দেশটিতে মৃত্যু বেড়েছে প্রায় 1 কোটি 13 লাখ, যা 1968 সালের পর সর্বোচ্চ। দেশটিতে ক্রমাগত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। চীনের মোট জনসংখ্যার 23% মানুষের বয়স 60 বছরের উপর। 2035 সালে এই সংখ্যা দাঁড়াবে 40 কোটিতে। এতে একদিকে কমছে কর্মক্ষম মানুষের সংখ্যা, অন্যদিকে পেনশন বা বয়স্ক ভাতার উপর বাড়ছে চাপ। পরিস্থিতি সামলাতে এরই মধ্যে অবসরের বয়সসীমাও বাড়িয়েছে চীন সরকার। চীনে জন্মহার বৃদ্ধির অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের এক সন্তান নীতি। 2015 সালে এই নীতির অবসান ঘটলেও বাসিন্দাদের পারিবারিক ও সামাজিক চিন্তাধারায় খুব একটা পরিবর্তন আসেনি। বিয়েতে অনীহার কারণেও দেশটিতে জন্মহার কমছে। 2024 সালে দেশটিতে বিয়ে করার হার কমেছিল 20%। শহরাঞ্চল ও ব্যয়বহুল জীবনযাত্রার কারণে চীনের বাসিন্দারা এখন সন্তান নিতে কম আগ্রহী। এই সমস্যা মোকাবেলায় প্রায় $2,580 কোটি অর্থনৈতিক পরিকল্পনা হাতে নিয়েছে বেইজিং, যা খরচ করা হবে শিশু ভাতা, গর্ভবতী নারীদের চিকিৎসা খরচ, এমনকি IVF পদ্ধতিও সরকারি বীমার মাধ্যমে দেয়া হবে। তবে সরকার যতই উৎসাহিত করুক, চীনের তরুণ প্রজন্ম বিয়ে ও সন্তান জন্মদানে আগ্রহী নয়। জনসংখ্যাবিদরা বলছেন, শিক্ষার উচ্চ ব্যয়, কঠিন চাকরির বাজার, ব্যয়বহুল জীবনযাত্রার কারণে তরুণ প্রজন্ম আগ্রহ হারাচ্ছে। একটি সন্তান বা নিঃসন্তান চীনের সামাজিক রীতিতে পরিণত হয়েছে। বর্তমানে চীনের একজন নারী গড়ে একটি সন্তান জন্ম দিচ্ছেন।
যে হার বিশ্বের সর্বনিম্ন। বিশেষজ্ঞদের মতে এমন ধারা চলতে থাকলে এই শতাব্দীর শেষ নাগাদ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাসম্পন্ন নারীর সংখ্যা 4 ভাগের 3 ভাগ কমে যাবে। তানভীর চনি, এখন বিশ্ব। বিশ্বব্যাপী ধনীদের সম্মিলিত সম্পদের পরিমাণ 3 গুণ বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। সুইজারল্যান্ডের দাভোসে সোমবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের আগে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে সংস্থাটি। প্রতিবেদন বলছে, ধনীদের সম্পদ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে তাদের রাজনৈতিক ও সামাজিক প্রভাব। কিন্তু এই বিপুল সম্পদের পাহাড়ের আড়ালে বিশ্বের কোটি কোটি মানুষ আজও নিত্যদিনের খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। আর জানাচ্ছেন ফজলে রাব্বি খান। বিশ্বজুড়ে ধনী ও দরিদ্রের সম্পদের ব্যবধান ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। উন্নত বিশ্বের ধনকুবেররা একদিকে সম্পদের পাহাড় গড়ছেন, ছাড়িয়ে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে। অন্যদিকে বিশ্বের প্রতি 4 জন মানুষের 1 জন নিয়মিতভাবে খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা বসবাস করছেন দারিদ্র্য সীমায়। বিশ্বের ধনী দরিদ্রের বৈষম্যের এই যখন অবস্থা, তখন বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বিশ্বব্যাপী ধনকুবেরদের সম্পদের পরিমাণ সম্প্রতি 3 গুণ বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। এক প্রতিবেদনে অক্সফাম আরও জানায়, 2025 সালে ধনকুবেরদের সম্পদ 16% বৃদ্ধি পেয়ে রেকর্ড $18.3 ট্রিলিয়ন পৌঁছেছে, যা গত 5 বছরের গড় বৃদ্ধির তুলনায় প্রায় 3 গুণ বেশি। 2020 সালের পর থেকে ধনকুবেরদের সম্পদ বেড়েছে 81%। Oxfam Inequality Report highlights that now the billionaires' wealth sits at $18.3 trillion, an astonishing $18.3 trillion. And last year they have added $2.5 trillion to their kitty, which is 3 times faster than the previous years. সংস্থাটি সতর্ক করেছে যে ধনাঢ্যদের সম্পদের এই পাহাড় রাজনীতিতে চরম বিপজ্জনক পরিণতি ডেকে আনবে। সাধারণ মানুষের তুলনায় ধনকুবেররা 4000 গুণ বেশি রাজনৈতিক পদে হস্তক্ষেপ করছে। অক্সফামের মতে, ধনকুবেরদের সম্পদের ক্রমবর্ধমান এই বৃদ্ধি গণতন্ত্রকে দুর্বল করছে, সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে এবং নাগরিক স্বাধীনতা ব্যাহত হচ্ছে। Now they are buying political power. So they're buying elections, they're buying media houses, and what you're eventually seeing is rise of oligarchies. So these few billionaires control politics, policies, and narratives. প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা 3000 ছাড়িয়েছে। অক্সফাম বলছে, টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক সহ শীর্ষ 12 জন ধনকুবেরের হাতে যে পরিমাণ সম্পদ রয়েছে, তা বিশ্বের অতি দরিদ্র অর্ধেক মানুষের, অর্থাৎ প্রায় 400 কোটি মানুষের মোট সম্পদের চেয়েও বেশি। অক্সফাম বলছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের 1 বছরের মধ্যে অতি ধনীদের জন্য কর ছাড় সহ নেওয়া নানা নীতির জন্য সম্পদ বৃদ্ধি আরও ত্বরান্বিত হয়েছে। প্রতিবেদনটি আরও উল্লেখ করেছে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মালিকানা ক্রমেই ধনকুবেরদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। বিশ্বজুড়ে সরকার বিরোধী আন্দোলন বাড়ছে, যেগুলো অনেক ক্ষেত্রেই সহিংসভাবে দমন করা হচ্ছে। Governments are making a bad choice. They're backing more wealth for the billionaires instead of backing freedoms for common people, for average citizens. And when you have economic poverty, it will lead to hunger. But when you have political poverty, that's what we are seeing now, it leads to anger. এদিকে ট্রাম্পের আগমনের খবরে দাভোসে তীব্র উত্তেজনা বিরাজ করছে। রোববার প্রায় 300 বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে প্রতিবাদ জানান। তাদের অনেকের মুখে ছিল ইলন মাস্ক ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখোশ। প্রতি বছরই দাভোস সম্মেলনের আগে প্রতিবেদন প্রকাশ করে অক্সফাম। এবছর অক্সফাম বিভিন্ন দেশের সরকারদের প্রতি বৈষম্য কমানোর আহ্বান জানিয়েছে। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব। আসন্ন নির্বাচন ঘিরে নেপালে জমে উঠেছে ভোটের লড়াই। এরই মধ্যে প্রধানমন্ত্রী পদে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। ক্ষমতাচ্যুত 4 বারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির প্রধান চ্যালেঞ্জ তরুণ প্রার্থী বলেন্দ্র শাহ এবং গগন থাপা। জেনজিদের কাছে তারা জনপ্রিয় হয় এবারের ভোটের হিসেব নিকেশ পাল্টে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। আর ভোটে অংশ নিতে এরই মধ্যে নির্বাচন কমিশনে তোড়জোড় শুরু করে দিয়েছেন বিভিন্ন দলের নেতারা। বিস্তারিত জানিয়েছেন অর্ণব প্রসাদ। শীতের তীব্রতা হার মানছে নেপালের আসন্ন নির্বাচনের উত্তাপের কাছে।
হিমালয় কন্যা খ্যাত দেশটিতে এবার তীব্র লড়াইয়ের আভাস প্রবীণ বনাম তরুণদের মাঝে। কাঠমান্ডুর 3 শীর্ষ রাজনৈতিক দলই এরই মধ্যে ঘোষণা দিয়েছে তাদের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম। ভোটে অংশ নিতে মন্ত্রী মেয়ররা নিজ দায়িত্ব ছেড়ে ব্যস্ত নির্বাচন কমিশনের কার্যালয়ে। রোববার রাষ্ট্রীয় স্বাধীন পার্টির পক্ষ হতে নির্বাচনে অংশ নিতে কাঠমান্ডুর মেয়র পদ থেকে পদত্যাগ করেন তরুণ প্রজন্মের আইডল খ্যাত র্যাপার বলেন্দ্র শাহ। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে ঝাপা জেলার 5 নম্বর সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। গত 30 বছর ধরে ঝাপায় হারার রেকর্ড নেই ওলির। তবে এবারের নির্বাচনে 35 বছর বয়সী র্যাপারের কাছে ধরাশায়ী হতে পারেন গেল বছরে ক্ষমতা হারানো কেপি শর্মা। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বলেন্দর বাড়তে থাকা জনপ্রিয়তার কারণে হুমকির মুখে কেপির 5 দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ক্যারিয়ার। এছাড়া নির্বাচনের মাঠে উত্তাপ ছড়াচ্ছে দেশটির সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টির সদ্য সভাপতির পদ পাওয়া তরুণ নেতা গগন থাপা। মানবাধিকার কর্মীদের অভিমত, জেনজিদের প্রতিনিধিত্বকারী 49 বছর বয়সী এই নেতা প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের সিদ্ধান্ত নেয় পাল্টাতে পারে ভোটের হিসেব নিকেশ। তবে তরুণ প্রজন্মের 2 নেতা গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মার কাছে হেরে গিয়েও দমে যাননি নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও দলের বিদায়ী প্রধান শেরবাহাদুর দেওবা। রোববার সর্বোচ্চ আদালতে গগন থাপার কার্যনির্বাহী কমিটিকে নির্বাচন কমিশন বৈধতা দেয়ায় এটিকে চ্যালেঞ্জ জানিয়ে রিট করে দেওবা। তার দাবি সিদ্ধান্তটি পক্ষপাত দুষ্ট ও বিদ্যমান আইনের সরাসরি লঙ্ঘন। 5 মার্চ নেপালে অনুষ্ঠিত হবে জেনজি অভ্যুত্থান পরবর্তী প্রথম প্রধানমন্ত্রী নির্বাচন। 20 জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন নেপাল পার্টির চেয়ারম্যান কুলমান ঘিসিং ও ধরন সাব মেট্রোপলিটন সিটির মেয়র হরকা সাম্পাঙ্গা। নেপালের আদিবাসী জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় কুলমান ঘিসিং। সম্প্রতি নির্বাচনে অংশ নিতে সুশীলা কার্কির অন্তর্বর্তী সরকারের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন কুলমান ঘিসিং ও যুব ও ক্রীড়া মন্ত্রী বাবলু গুপ্তা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। খেলার খবর, বিপিএল-এর লিগ পর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে প্লে অফ রাউন্ড। বাঁচা মরার ম্যাচে মিরপুরের মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। একই দিন সন্ধ্যায় ফাইনালের জায়গা নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামবে রাজশাহী ও চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ 2 ম্যাচের আগে দলের জন্য সেরাটা দেওয়ার প্রত্যয় ক্রিকেটারদের কণ্ঠে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দ্বাদশ বিপিএলে নিলামের টেবিলেই মুনশিয়ানা দেখিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। ব্যাটিং বোলিং সব দিক থেকেই শক্তিশালী দল গঠনের সুফলও পেয়েছে তারা। শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করেছে দলটি। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মঙ্গলবার চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী। এর আগে দলের শক্তি বৃদ্ধির প্রসঙ্গে কথা বলেছেন রাজশাহীর অলরাউন্ডার জিমি নিশাম। It's been great. Obviously a shorter experience this year coming from ILT just for the back few games, but yeah, the team's been great. A very welcoming environment. Chantal obviously is a very experienced leader and knows how to get the best out of a team. And এবারের বিপিএলের অন্যতম প্রার্থী রিপন মণ্ডল। তাকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি অন্যান্য টুর্নামেন্টের সঙ্গেও বিপিএলের তুলনা করেন কিউই অলরাউন্ডার। Yeah, he's been great. Suckland's been great as well. We've had multiple guys, turning up and contributing. Mohammed Wazeem obviously was playing extremely well before he had to leave for national duty. So I think that's the most pleasing part about our performances since I got here is that it's been different guys contributing in most games. এদিকে বাঁচা মরার ম্যাচে রংপুরের মুখোমুখি হবে সিলেট। এই ম্যাচে জেতার পাশাপাশি ফাইনাল খেলতে চান সিলেটের ইংলিশ রিক্রুট ইথান ব্রুকস। We've played some really good cricket in this tournament, so we're looking forward to the match tomorrow. I think we're all excited to play in a knockout game, and look, they're a strong side, Rangpur, so we know that we have to bring our best game tomorrow and play an attacking brand of cricket, but also be quite smart in terms of if wickets are lost or. দেখতে দেখতে শেষের পথে বিপিএলের দ্বাদশ আসর। শিরোপা লড়াই টিকে আছে 4টি দল। মর্যাদার ট্রফি জিততে নিজেদের সেরাটাই দিতে চান নিশাম ও ব্রুকস। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। বিশ্বকাপ খেলবে কি না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে আইসিসির সময় বেঁধে দেওয়ার খবর সত্য নয়, এমন জানিয়েছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন। এদিকে পরিচালক এম নাজমুল ইসলামের কাছ থেকে কারণ দর্শানোর নোটিশের জবাব পেয়েছে বোর্ড। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে বিস্তারিত।
আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই অস্থির দেশের ক্রিকেট অঙ্গন। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় দেশটিতে খেলতে যেতে চায় না বিসিবি। সংকট নিরসনে দিন দুয়েক আগে আইসিসি থেকে প্রতিনিধি এসে বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করে গেছেন। রোববার রাতে ESPN ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায় বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 21 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। তবে বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। গত শনিবার 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসে, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দিই যে ঠিক আছে আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবে এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবে। এর আগে টি-20 বিশ্বকাপে যাওয়া প্রসঙ্গে বিসিবির সবশেষ সিদ্ধান্ত জানতে চাওয়া হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফৈয়াজুর রহমান। এটা তো ধরেন একটা খুব মানে ওনাদের একটা ডেলিকেট ইস্যু। এই ব্যাপারে আমরাও এখনো পর্যন্ত আমরা অতটুকু জানি না। নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। এটা আমাদের বোর্ডের মাধ্যমে হয়তো আপনারাও জানতে পারবেন। এদিকে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তাকে দেওয়া বিসিবির কারণ দর্শানো চিঠির উত্তর জানিয়েছেন। চিঠির জবাবের পরিপ্রেক্ষিতে বিসিবির ভাবনাও জানিয়েছেন এই পরিচালক। উনি এটা তো একটা প্রসিজিওরের ব্যাপার, ধারাবাহিক প্রসিজিওরে উনি আমাদের ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি শোকজের উত্তর দিয়েছেন। তো সেই ব্যাপারে শোকজের উত্তরটা আমরা এটা বোর্ডের মাধ্যমে এটা বোর্ডে যাবে, বোর্ডে থেকে আমরা এটা আলোচনা করে এটা পরবর্তী কি হবে এটা আমরা জানাতে পারবো। বিপিএলের ডামাডোলের মাঝে বিশ্বকাপ ও পরিচালক ইস্যুতে অস্বস্তিতে বিসিবি। তবে দুটি বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। শেষ করবো এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রায় 12 ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হলেন শাবিপ্রবির ভিসি রেজিস্ট্রার। রাতে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানের সময় সন্ত্রাসী হামলায় র্যাব সদস্য নিহত, আহত 3। চট্টগ্রাম সিএমএইচে ভর্তি 1 জন। নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা, প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। অদূরদর্শী পরিকল্পনা আর বিনিয়োগ অনীহায় বাড়ছে জ্বালানি সংকট, অভিজ্ঞদের পরামর্শ ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। বিদেশে মৃত প্রবাসীদের ক্ষতিপূরণ আদায়ে প্রতারণার ফাঁদ, বেসরকারি ল ফার্মকে দায়িত্ব দেওয়ার আগে সচেতন হওয়ার পরামর্শ। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।